আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। গোপালগঞ্জের যেই 250 বেডের যেই হসপিটালটি রয়েছে এবং এই হসপিটালের যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময় মানে পূর্বে এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, মানে কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজ চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা 11টা আসলে 2005-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল, মানে একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায় বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায় যে অনেকেই এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, মানে তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিজেই আগে আগে হেঁটে যাচ্ছিল আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসে হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। তামিম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি, মানে এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের মানে ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন তামিম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়।
উনি চিন্তা করলেন, যাক আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরে ছাগল নিয়ে। উনি আর একটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন। তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তেই হেঁটে যাচ্ছিল, আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এখন সে কেন এমন করছে। তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। তো উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে। এটা গোঙানির আওয়াজ, এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। আইম আহমেদের চাচা কামাল, উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটি সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে, এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা, এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কোনো একটা কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে গোঙানির মতো আওয়াজ করতে থাকেন। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন, এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে
আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশঝাড় রয়েছে, আগেই বলেছি যে গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওনার বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো, মানে কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চ স্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। কারণ কথিত আছে যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। এর বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে, অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছাগলটিকে একটি খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু ওনার জ্বর টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে ওনার অস্থিরতা সৃষ্টি হয়েছিল। আসসালামু আলাইকুম, আমার নাম জামাল। 3 বছর ধরে এই ঢাকা শহরে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে আছি। এই 3 বছরে কম দেখিনি। মানুষের কান্না, হাহাকার, শেষ নিঃশ্বাস, এসব আমার নিত্যদিনের সঙ্গী। কত লাশ কাঁধে নিয়েছি, কত মুমূর্ষু রোগীকে হাসপাতালের গেটে পৌঁছে দিয়েছি, তারই হত্যা নেই। রাত বেরাতে শহরের ফাঁকা রাস্তা কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে চলতে গিয়ে ছোটখাটো ভুতুড়ে ঘটনার মুখোমুখি হয়েছে বটে। কখনো মনে হয়েছে ফাঁকা রাস্তায় কেউ যেন গাড়ির সাথে দৌড়াচ্ছে, কখনো আবার গাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছি, কিন্তু ওগুলোকে হয়তো রাতের ক্লান্তি বা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছি। তবে 2003 সালের সেই রাতটা ছিল ভিন্ন। সেই রাতে আমার সাথে যা ঘটেছিল তা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সেদিন ছিল অক্টোবরের মাঝামাঝি এক সন্ধ্যা। শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। 2 দিন ধরে কাজে যায়নি। মালিককে বলে কয়ে ছুটি নিয়েছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনে ছুটি পাওয়াটা অনেকটা বিলাসিতার মতো। কখন কোন জরুরি ডাক চলে আসে তার কোনো ঠিক নেই। শরীরটা এতটাই দুর্বল ছিল যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে আমার ভাঙা নোকিয়া ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মালিকের নম্বর ভাসতেই বুঝলাম ছুটি আর কপালে নেই। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মালিকের কর্কশ গলা ভেসে এলো, জামাল কই তুই? একটা কাজ আছে, ঢাকা মেডিকেলে চলে আয়, একটা লাশ কিশোরগঞ্জে নিয়ে যেতে হবে। আমি দুর্বল গলায় বললাম, ওস্তাদ শরীরটা যে ভালো না, জ্বর। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি ধমকে উঠলেন, আরে রাখ তোর জ্বর, এমার্জেন্সি না, আস্তে ধীরে গেলেই হবে। মেয়ে মানুষের লাশ বেশিক্ষণ রাখা যাবে না, পরিবারের লোকজন খুব অনুরোধ করছে, যা দেরি করিস না। মালিকের কথা অমান্য করার সাহস আমার ছিল না। পেটের দায় বড় দায়। অসুস্থ শরীর নিয়েই বিছানা ছেড়ে উঠলাম। একটা পুরনো জ্যাকেট গায়ে চড়িয়ে অ্যাম্বুলেন্সের চাবিটা হাতে নিলাম। গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্সটা বের করে যখন রাস্তায় নামলাম তখন চারপাশটা কেমন যেন অদ্ভুত লাগছিল।
জ্বরের ঘোরে হয়তোবা ঢাকার চিরচেনা কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি সবকিছু কেমন যেন ভৌতিক আর অচেনা মনে হচ্ছিল। শরীরটা বারবার জানান দিচ্ছিল যে আমার বিশ্রাম দরকার, কিন্তু উপায় ছিল না। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে অ্যাম্বুলেন্স পার্ক করতে করতে প্রায় 8টা বেজে গেল। রাস্তাঘাটের জ্যাম ঠেলে আসতে বেশ সময় লেগেছে। গাড়ি থেকে নামতেই নাকে এসে লাগলো মর্গের সেই পরিচিত গন্ধটা, ডেটল, ফিনাইল আর পচনের এক মিশ্র গন্ধ। এই গন্ধে আমি অভ্যস্ত, কিন্তু সেদিন কেন যেন গা গলিয়ে উঠছিল। মর্গের সামনে কয়েকজন লোক জড়ো হয়েছিল। তাদের মধ্যে থেকে জিন্সের প্যান্ট আর শার্ট পরা একটা যুবক আমার দিকে এগিয়ে এলো। বয়স 22-23 বেশি হবে না। চোখ দুটো ফোলা, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। ছেলেটি আমার কাছে এসে বলল, আপনি কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। ছেলেটি জানালো লাশটি তার বোনের, নাম শান্তা। সমস্ত কাগজপত্র তৈরি করতে আরো ঘন্টাখানেক লাগবে। সে আমাকে অপেক্ষা করতে বলল। আমি আর কি করব, কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। 1 কাপ গরম চা আর একটা সস্তা সিগারেট ধরিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। চায়ের ধোয়ার সাথে সিগারেটের ধোয়া মিশে গিয়ে এক অদ্ভুত নকশা তৈরি করছিল। আমি ভাবছিলাম মেয়েটার কথা। কি হয়েছিল মেয়েটার? এত অল্প বয়সে কেন চলে যেতে হলো? এসব ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছিল। ঘন্টাখানেক পর ছেলেটা আমাকে ডাকতে এলো, জানালো সব কাগজপত্র প্রস্তুত। আমি চায়ের দাম মিটিয়ে ওর সাথে মর্গের ভেতরে গেলাম। ভেতরে ঢোকার পর আমার অসুস্থ শরীরটা যেন আরো কাহিল হয়ে পড়ল। একজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে সাদা কাপড়ে মোড়ানো লাশটা নিয়ে এলো। আমি ছেলেটার সাথে মিলে লাশটা অ্যাম্বুলেন্সে তোলার জন্য ধরলাম। আর ঠিক তখনই আমার প্রথম ধাক্কাটা লাগলো। লাশটা স্পর্শ করার সাথে সাথেই আমি চমকে উঠলাম। মৃত মানুষের শরীর যেমন বরফের মতো ঠান্ডা থাকে, এই শরীরটা তেমন ছিল না, বরং কেমন যেন একটা স্বাভাবিক উষ্ণতা ছিল, যেন একজন জীবিত মানুষ ঘুমিয়ে আছে। আমার জ্বরগ্রস্ত মস্তিষ্কে ব্যাপারটা খটকা তৈরি করলো। আমি অবাক হয়ে ছেলেটার দিকে তাকালাম। সে হয়তো আমার চোখের ভাষা বুঝতে পারেনি, কিংবা বোনের শোকে এতটাই মজ্জমান ছিল যে অন্য কিছু খেয়াল করার মতো অবস্থায় ছিল না। আমি নিজেকে সামলে নিলাম। ভাবলাম হয়তো পোস্টমর্টেমের কারণে বা অন্য কোনো রসায়নিকের কারণে শরীরটা এমন গরম লাগছে। তাছাড়া মৃত্যুর অনেকক্ষণ পরেও নাকি শরীরে সামান্য উষ্ণতা থাকতে পারে। এসব ভেবে মনকে প্রবোধ দিলাম। লাশটা সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে স্ট্রেচারে শুয়ে দিলাম। লাশটা রাখার সময় অসাবধানতাবশত মাথার কাছের কাপড়ের অংশটা কিছুটা সরে গিয়েছিল। আমি এক পলকের জন্য মেয়েটার মুখটা দেখতে পেলাম। ফর্সা, মায়াবী একটা মুখ, কিন্তু জ্বরের কারণে হোক বা অন্য কোনো কারণে মুখটা কেমন যেন ফ্যাকাশে আর অস্বাভাবিক লাগছিল। আমি তাড়াতাড়ি কাপড়টা আবার ঠিক করে ঢেকে দিলাম। ছেলেটা, যার নাম পরে জেনেছিলাম রনি, সে আমাকে জানালো যে সে আর তার চাচা একটা প্রাইভেট কারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন পেছন আসবে। আমি মাথা নাড়লাম। আমার সাথে আর কেউ ছিল না, কোনো সহকারীও ছিল না। এই দীর্ঘ রাস্তা আমাকে একাই যেতে হবে। রনি আমাকে কিছু টাকা অগ্রিম দিল। আমি টাকাটা পকেটে রেখে ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন চালু করার আগে একবার আয়নায় পেছনের দিকে তাকালাম। সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা শুয়ে আছে। আমার মনে আবার সেই খটকাটা ফিরে এলো। শরীরটা কেন এত গরম ছিল? এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর জানা ছিল না। আমি কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা মনে হয় আরো বেড়েছে। কপালে জমে থাকা ঘাম মুছে বিসমিল্লাহ বলে আমি স্টিয়ারিংয়ে হাত রাখলাম। অ্যাম্বুলেন্সের চাকা ঘুরতে শুরু করলো কিশোরগঞ্জের পথে, এক ভয়ঙ্কর আর অমীমাংসিত রাতের দিকে। আমি তখনও জানতাম না এই যাত্রা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। অ্যাম্বুলেন্সটা ঢাকার রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠল। রাতের হাইওয়ে দিনের থেকে অনেকটাই আলাদা। চারপাশটা অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলো আর রাস্তার ধারের নিয়ন সাইনবোর্ডগুলোই যা একটু সঙ্গ দেয়। আমার শরীরটা তখনও কাঁপছিল। জ্বরের প্রকোপটা বাড়ছে নাকি অজানা কোনো ভয়ে, তা ঠিক বুঝতে পারছিলাম না। আমি রেডিওটা চালিয়ে দিলাম, যদি গানের শব্দে মনের ভয়ে কিছুটা কাটে, কিন্তু কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলাম না। বারবার আমার আয়নায় চোখ চলে যাচ্ছিল পেছনের দিকে, যেখানে সাদা কাপড়ে মোড়ানো শান্তার লাশটা রাখা ছিল। গাড়ি চালাতে চালাতে আমি ভাবছিলাম সে অদ্ভুত উষ্ণতার কথা। 3 বছরের ক্যারিয়ারে আমি শত শত লাশ বহন করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। মৃতদেহ মানেই তো হিমশীতল একটা বস্তু, কিন্তু শান্তার শরীরটা ছিল ব্যতিক্রম। আমি মনকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা আমার জ্বরের প্রভাব। জ্বরের ঘোরে মানুষ কত কি তো দেখে, কত কি তো অনুভব করে। হয়তো এটাও তেমনই কিছু। গাড়ি তখন মাঝারি গতিতে চলছিল। যেহেতু কোনো ইমার্জেন্সি ছিল না, তাই আমি তাড়াহুড়ো করছিলাম না। আনুমানিক 15-20 মিনিট পার হয়েছে। আমি এক মনে ড্রাইভ করছিলাম। বাইরের অন্ধকার চোখ রেখে
হঠাৎ করে আমার মনে হলো গাড়ির ভেতরে কেউ একজন আছে। একটা শীতল স্রোত আমার সিট দ্বারা বেয়ে নেমে গেল। আমি চমকে উঠে পাশের সিটের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমার পাশের ড্রাইভিং সিটে বসে আছে একটা মেয়ে, পরনে সেই সাদা কাফনের কাপড়। এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়েছে, যার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ের ফ্যাকাশে রং আর অবয়বটা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। এটা শান্তা, সেই মেয়ে যাকে কিছুক্ষণ আগে আমি মৃত অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলেছি। সে স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তার মধ্যে কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, যেন একটা পাথরের মূর্তি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমার হাত পা ভয়ে অবশ হয়ে আসছিল, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছি? জ্বরের ঘোরে কি আমি ভুল দেখছি? আমি চোখ বন্ধ করে আবার খুললাম। না, কোনো ভুল নয়। সে এখনো বসে আছে, একই রকম স্থির, একই রকম ভয়ঙ্কর। আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার পা শক্তি দিয়ে ব্রেকের ওপর চেপে বসলো। প্রচন্ড গতিতে ব্রেক কষার কারণে বিকট একটা শব্দ হলো। গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি স্টিয়ারিং এর সাথে সজোরে ধাক্কা খেলাম। কপালে তীব্র একটা ব্যথা অনুভব করলাম। গরম চটচটে কিছু একটা আমার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি হাত দিয়ে দেখলাম রক্ত। কিন্তু সেই মুহূর্তে আমার শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক ভয়টা ছিল সহস্রগুণ বেশি। আমি পাগলের মতো আবার পাশের সিটের দিকে তাকালাম। সেখানে কেউ নেই, সিটটা একদম ফাঁকা। হঠাৎ করে পেছনের দিক থেকে প্রচন্ড একটা ধাক্কা খেলাম। একটা প্রাইভেট কার আমার অ্যাম্বুলেন্সের পেছনে সজোরে আঘাত করেছে। আমি গাড়ি থামানোর সাথে সাথেই পেছনের গাড়িটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। প্রাইভেট কারের ড্রাইভার রাগে গালিগালাজ করতে করতে বেরিয়ে এলো। আমার মাথা থেকে তখনও রক্ত ঝরছে। এর মধ্যেই কাছেই টহলরত পুলিশের গাড়ি থেকে দুজন পুলিশ ছুটে এলো। প্রাইভেট কারের ড্রাইভার চিৎকার করে বলছিল, ওই মিয়া, চোখে দেখেন না হাইওয়ের মাঝখানে এইভাবে কেউ ব্রেক করে? মরার শখ হয়েছে নাকি? পুলিশ এসে আমাকে জেরা শুরু করলো, কি হয়েছে, হঠাৎ করে এভাবে গাড়ি থামালেন কেন? অ্যাক্সিডেন্ট করার ধান্দা। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি যদি সত্যিটা বলি যে আমার পাশে একটা মৃত মেয়ে বসেছিল, তাহলে ওরা আমাকে পাগল ভাববে, হয়তো মারধর করে থানায় নিয়ে যাবে। পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাকে মিথ্যা বলতেই হতো। আমার মাথা ঘুরছিল, কপাল বেয়ে পড়া রক্ত চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি একটা লাশ নিয়ে যাচ্ছিলাম, শরীরটা ভালো না, খুব জ্বর। হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল, তাই নিয়ন্ত্রণ রাখতে পারিনি। মাফ করে দিন স্যার। আমার কপালে রক্ত আর অ্যাম্বুলেন্সের গায়ে লেখা লাশবাহী শব্দটা দেখে হয়তো তাদের দয়া হলো। প্রাইভেট কারের ড্রাইভারও কিছুটা শান্ত হলো। পুলিশ আমাকে ধমক দিয়ে বলল, শরীর খারাপ থাকলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? নিজের জীবন তো ঝুঁকিতে ফেলেছেনই, অন্যদেরও ফেলছেন। সামনে থেকে সাবধান, আর যদি এমন দেখি তাহলে কিন্তু আর ছাড়াছাড়ি হবে না। আমি মাথা নেড়ে তাদের কথায় সায় দিলাম। প্রাইভেট কারের ড্রাইভারও আর বেশি কিছু বলল না, নিজের গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে চলে গেল। ততক্ষণে রনি আর তার চাচার গাড়িও আমাদের পেছনে এসে থেমেছে। তারা দৌড়ে আমার কাছে এলো। রনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, জামাল ভাই, কি হয়েছে? আপনার মাথা দিয়ে তো রক্ত পড়ছে, গাড়ি থামালেন কেন? আমি তাদের দিকে তাকালাম। আমার খুব ইচ্ছে করছিল সব সত্যি কথা বলে দেই, কিন্তু বলতে পারলাম না। ভয়, লজ্জা আর অবিশ্বাস্য এক অভিজ্ঞতার ভারে আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু বললাম, কিছু না ভাই, শরীরটা ভালো লাগছিল না, তাই মাথাটা ঘুরে গিয়েছিল, তেমন কিছু হয়নি। তারা আমাকে প্রাথমিক চিকিৎসা দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম। একটা রুমাল দিয়ে কপালের ক্ষতটা চেপে ধরলাম। পুলিশ আর প্রাইভেট কারের ড্রাইভার চলে যাওয়ার পর রনি আমাকে বলল, সাবধানে চালাতে। আমি তাদের আশ্বস্ত করলাম, কিন্তু আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে গিয়েছিল। আমি আর এক মুহূর্তের জন্য ওই অ্যাম্বুলেন্সে উঠতে চাইছিলাম না। আমার মনে হচ্ছিল ওই ফাঁকা সিটটাতে এখনো কেউ বসে আছে, অদৃশ্য কেউ, কিন্তু আমাকে যেতেই হবে। এই দায়িত্ব আমি এড়াতে পারি না। আমি ভয়ে ভয়ে আবার ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আমার হাত পা তখনও ঠক ঠক করে কাঁপছিল। আমি আয়নায় পেছনের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলাম, মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। তারপর কাঁপা কাঁপা হাতে আবার স্টার্ট দিলাম। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো, কিন্তু আমার প্রতিটি স্নায়ু, প্রতিটি কোষ জানান দিচ্ছিল, এই রাত এখনো শেষ হয়নি। আসল ভয়ঙ্কর অভিজ্ঞতার হয়তো কেবল শুরু হলো। আমার চোখ বারবার পাশের খালি সিটটার দিকে চলে যাচ্ছিল। এই বুঝি সেই ভয়ঙ্কর অবয়বটা আবার ফিরে আসে। মাথা ফেটে যাওয়ার যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছিল। কপালে চেপে ধরে রাখা রুমালটা ভিজে জবজবে হয়ে গেছে, কিন্তু শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে উঠছিল আমার মানসিক আতঙ্ক। আমি স্টিয়ারিং ধরে বসেছিলাম ঠিকই,
কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়েছিল গাড়ির ভেতরে। আমার চোখ দুটো বারবার পাশের খালি সিটটা আর রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আবার সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাবো। প্রথমবার ওই অবয়বটা দেখার পর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা হয়তো আমার মনের ভুল ছিল। জ্বরের ঘরে আমি হয়তো এমন কিছু দেখেছি যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না। কারণ যা আমি দেখেছিলাম তা এতটাই জীবন্ত আর স্পষ্ট ছিল যে তাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অজানা বিপদের দিকে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশের অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছিল। গাড়ির হেডলাইটের আলো যতটুকু রাস্তাকে আলোকিত করছিল, তার বাইরে যেন জমাট বাঁধা অন্ধকারের রাজত্ব। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম, এই বিপদ থেকে তিনি ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। গাড়ি চলছিল নিজের গতিতে। প্রায় 10 মিনিট পার হয়ে গেছে। আমি কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম। ভাবছিলাম আর হয়তো তেমন কিছু ঘটবে না, হয়তো সত্যিই ওটা আমার বিভ্রম ছিল। ঠিক সেই মুহূর্তে আমি শব্দটা শুনলাম, ঠক ঠক ঠক। 3টা স্পষ্ট টোকার শব্দ। শব্দটা আসছিল অ্যাম্বুলেন্সের পেছন থেকে, ঠিক যেখানটায় শান্তার লাশটা রাখা আছে। শব্দটা এমন যেন কেউ ভেতর থেকে দরজায় বা দেয়ালে টোকা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছে, নিজের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথমবার শব্দটা শুনে আমি চমকে উঠলাম। ভাবলাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে ভেতরের কোনো জিনিস নড়ে উঠেছে, বা বাইরের কোনো গাছের ডাল হয়তো গাড়ির গায়ে লেগেছে। আমি মনকে আবার প্রবোধ দিলাম, নিজেকে বললাম ভয় পেলে চলবে না, এসব কিছু না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম, কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই আবার সেই শব্দটা ভেসে এলো, ঠক ঠক ঠক। এবার শব্দটা আগের বারের চেয়ে অনেক বেশি জোরালো এবং স্পষ্ট। এবার আর কোনোভাবেই একে মনের ভুল বা অন্য কিছু বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। এটা কোনো স্বাভাবিক শব্দ নয়। গাড়ির ভেতরে মৃতদেহ ছাড়া আর কিছুই নেই। তাহলে কে টোকা দিচ্ছে? আমার সারা শরীর দিয়ে যেন ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। এই গাড়িতে আমার সাথে আরো কেউ আছে, এমন কেউ যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। আমার গলা শুকিয়ে আসছিল। আমি পানি খাওয়ার জন্য বোতলের দিকে হাত বাড়াতে গিয়েও পারলাম না। আমার হাত দুটো কাঁপছিল। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম, কিন্তু পেছনের অংশটা অন্ধকার থাকায় কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কয়েক মুহূর্ত পর তৃতীয়বারের মতো শব্দটা এলো, কিন্তু এবার শব্দটা টোকার মতো ছিল না। মনে হলো কোনো ভারী বস্তু দিয়ে কেউ সজোরে অ্যাম্বুলেন্সের ভেতরের দেয়ালে আঘাত করছে, ধাম ধাম। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে যা ঘটছে তা আমার মনের ভুল নয়, বরং কঠিন বাস্তবতা। আমার শরীর ভয়ে জমে গিয়েছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। গাড়ি থামিয়ে দেব নাকি না দেখে সোজা চালাতে থাকবো? যদি গাড়ি থামাই তারপর কি হবে? এই অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। আমার মনে হলো আমাকে একবার দেখতেই হবে। ভেতরে কি হচ্ছে তা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। ড্রাইভারের কেবিন আর পেছনের লাশ রাখার অংশের মাঝে একটা ছোট কাচের জানালা বা ক্যাবিনেট ছিল। সাধারণত ওটা পর্দা দিয়ে ঢাকা থাকে, কিন্তু আমি পর্দাটা আগে সরিয়ে রেখেছিলাম। আমি কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং ধরে এক মুহূর্তের জন্য সাহস সঞ্চয় করে সেই ছোট জানালা দিয়ে ভেতরের দিকে তাকালাম। আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। আমি দেখলাম শান্তার লাশটা আর স্ট্রেচারের ওপর শুয়ে নেই। তার গায়ের কাফনের কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। সে স্ট্রেচারের ওপর বসে আছে, পরনে একটা সাদা জামা। তার মাথাটা একদিকে কাত হয়ে আছে, আর চুলগুলো মুখের ওপর এমন ভাবে ছড়িয়ে আছে যে তার মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বসার ভঙ্গিটা, খুব অস্বাভাবিক। আমি এক পলক মাত্র দৃশ্যটা দেখেছিলাম, আর এক মুহূর্ত সেখানে তাকিয়ে থাকার সাহস আমার হলো না। আমি চিৎকার করে মুখ ফিরিয়ে নিলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারছিলাম না। গাড়িটা রাস্তা থেকে এদিক ওদিক চলে যাচ্ছিল। আমি কোনো মতে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনলাম। আমার চোখের সামনে তখনও সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভাসছিল। একটা মৃতদেহ স্ট্রেচারের ওপর বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছি?
আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু বুঝতে পারছিলাম আমাকে এখান থেকে পালাতে হবে। এই অ্যাম্বুলেন্স, এই লাশ, সবকিছু ছেড়ে আমাকে পালাতে হবে। কিন্তু আমি তা পারছিলাম না। দায়িত্ব আর পেশাদারিত্বের এক অদৃশ্য শেকলে আমি বাধা ছিলাম। আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, গতি বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু আমার মনে হচ্ছিল এই রাতের যেন কোনো শেষ নেই, এই ভয়ঙ্কর যাত্রার যেন কোনো সমাপ্তি নেই। আমার কানের কাছে তখন সেই ধাম ধাম শব্দটা বাজছিল, আর চোখের সামনে ভাসছিল কাফন ছেড়ে উঠে বসা সেই ভয়ঙ্কর অবয়বটা। ভেতরের ক্যাবিনেটে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক মুহূর্ত স্থির থাকা সম্ভব ছিল না। আমার স্নায়ুচাপ চরমে পৌঁছেছিল। মনে হচ্ছিল আমার মস্তিষ্কটা ফেটে যাবে। আমি স্টিয়ারিং ধরেছিলাম ঠিকই, কিন্তু আমার হাত দুটো থর থর করে কাঁপছিল, পা দুটো অবশ হয়ে আসছিল। চোখের সামনে কেবলই ভাসছিল স্ট্রেচারের ওপর বসে থাকা সেই অস্বাভাবিক অবয়বটা। আমি আর পারছিলাম না। এই ভয়ঙ্কর বোঝা একা বয়ে নিয়ে যাওয়া আমার সাধ্যের বাইরে ছিল। 5-7 মিনিট কোনো মতে পাগলের মতো গাড়ি চালানোর পর আমি রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা সজোরে ব্রেক কষে থামালাম। ইঞ্জিন বন্ধ করে দিয়ে প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নেমে এলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি খোলা হাওয়ায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, যেন এক ডুবে থাকা মানুষ বাতাসের জন্য হাঁসফাঁস করছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর একাই অ্যাম্বুলেন্সে উঠব না। যা কিছু হয়ে যাক, আমি এখানে অপেক্ষা করব। রনি আর তার চাচার গাড়িটা নিশ্চয়ই পেছনে আছে। তারা এসে পড়লে আমি তাদের সব বলবো। যদিও জানি তারা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে পাগল ভাববে, তবু আমাকে বলতে হবে। আমি তাদের অনুরোধ করব যেন তাদের মধ্যে কেউ একজন আমার সাথে অ্যাম্বুলেন্সে বসে। একাই লাশ নিয়ে বাকি পথ যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম আর গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়েছি, যাতে অন্য গাড়ির যাতায়াতে কোনো সমস্যা না হয়। আমি অধীর আগ্রহে পেছনের দিকে তাকিয়ে রইলাম। রনিদের গাড়ির হেডলাইটের আলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। চারপাশটা শুনশান, কেবল মাঝে মাঝে দু একটা ট্রাক শা শা করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু কৌতূহল আর ভয় মেশানো এক অদ্ভুত তাড়নায় আমি না তাকিয়েও থাকতে পারলাম না। আমি যখন অ্যাম্বুলেন্সের দিকে নজর ফেললাম, তখন আমার রক্ত জল হয়ে গেল। আমার শরীর যেন ভয়ে পাথরের মতো জমে গেল। আমি দেখলাম সে মেয়েটা শান্তা এবার অ্যাম্বুলেন্সের ছাদে বসে আছে। তার পরনে সেই সাদা পোশাক। সে অ্যাম্বুলেন্সের ছাদের কিনারায় পা ঝুলিয়ে বসে আছে, আর তার মাথাটা আমার দিকে ঘোরানো। দূরত্বের কারণে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে, একটা স্থির নিষ্পলক দৃষ্টিতে। এই দৃশ্যটা আগের গুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এবার সে গাড়ির ভেতরে নয়, বাইরে খোলা আকাশের নিচে। অথচ আমার পাশ দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে, ট্রাক, বাস, প্রাইভেট কার। কেউ যেন তাকে দেখতে পাচ্ছে না। চালকরা নিজেদের মতো করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য এই পৃথিবীতে শুধু আমি একাই নির্ধারিত। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। তার মানে এই খারাপ জিনিসটা শুধু আমাকেই তার উপস্থিতি জানান দিচ্ছে। সে শুধু আমাকে ভয় দেখাতে চায়। কিন্তু কেন? আমি তো শুধু একজন সামান্য ড্রাইভার, নিজের দায়িত্ব পালন করছি। আমার সাথে তার কিসের শত্রুতা? আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার হাত পা কাঁপা আরো বেড়ে গেল। আমি মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার মাথাটা ওদিকে ফিরিয়ে রেখেছে। সে স্থিরভাবে বসেছিল, আর আমি স্থিরভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলাম। অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল সেই 10-15টা মিনিট। অবশেষে আমি দূরে দুটো গাড়ির হেডলাইট দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রনিদের গাড়ি, তারা এসে পড়েছে। আমি যেন হাতে চাঁদ পেলাম। আমি রাস্তার মাঝখানে গিয়ে হাত নেড়ে তাদের গাড়ি থামাতে বললাম। গাড়িটা আমার পাশে এসে থামলো। রনি আর তার চাচা গাড়ি থেকে নামলো। রনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার কি হলো জামাল ভাই? আবার গাড়ি থামালেন যে? সব ঠিক আছে তো? আমি তাদের ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো সম্পর্কে কিছুই বললাম না। আমি জানতাম বললে তারা বিশ্বাস করবে না, উল্টো আমাকেই দোষারোপ করবে। আমি শুধু কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই, আমার সাথে এমন কিছু হচ্ছে যা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি একা আর এই অ্যাম্বুলেন্স চালিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত লাশ নিয়ে যেতে পারবো না। দয়া করে আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন। আমার কথা বলার সময় আমি একবারের জন্য অ্যাম্বুলেন্সের ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ছাদটা একদম ফাঁকা, যেন এতক্ষণ আমি যা দেখেছি তা ছিল শুধুই আমার চোখের ভ্রম। আমার কথা শুনে রনি অবাক হয়ে গেল। সে বলল, কেন ভাই, কি হয়েছে? এমনভাবে কেন বলছেন? আমি মরিয়ার মতো বললাম, ভাই, আমি আপনাকে আর কিছু বলতে পারবো না। দয়া করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে না এলে
আমি আর এক পাও এগোতে পারবো না। প্রয়োজনে আপনারা অন্য ড্রাইভার দেখুন। আমার মরিয়া ভাব আর বিধ্বস্ত চেহারা দেখে হয়তো রনির মায়া হলো। সে তার চাচার দিকে তাকালো। তার চাচা ইতস্তত করছিলেন, কিন্তু রনি হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সে তার চাচাকে বলল, চাচা আপনি গাড়ি নিয়ে আমাদের পেছনে পেছনে আসুন। আমি জামাল ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে যাচ্ছি। মনে হচ্ছে ওনার শরীরটা বেশি খারাপ। রনির কথায় আমি যেন প্রাণ ফিরে পেলাম। আমার মনে হলো আমি এই ভয়ঙ্কর বিপদ থেকে হয়তো বেঁচে যাব। এখন তো আমি আর একা নই, আমার সাথে একজন জলজান্ত মানুষ থাকবে। খারাপ জিনিসটা হয়তো আর আমার কাছে ঘেঁষতে সাহস পাবে না। রনি আমার পাশে এসে দাঁড়ালো। আমি কাঁপা কাঁপা পায়ে আবার অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। ড্রাইভিং সিটে বসার আগে শেষবারের মতো একবার চারপাশটা দেখে নিলাম। না, কোথাও কিছু নেই। রনি আমার পাশের সিটে বসলো। আমি ইঞ্জিন স্টার্ট দিলাম। আমার মনে এবার একটু স্বস্তি ফিরে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো বাকি পথটা শান্তিতেই কাটবে, কিন্তু আমি জানতাম না আমার এই স্বস্তি ছিল ক্ষণিকের। সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কাটা তখনও আমার জন্য অপেক্ষা করছিল। রনি পাশের সিটে বসার পর আমার মনে যেটুকু স্বস্তি এসেছিল তা ছিল ঝড়ের আগের অদ্ভুত শান্ত পরিবেশের মতো। আমি ভেবেছিলাম দুজন মানুষ একসাথে থাকলে হয়তো সেই অশুভ উপস্থিতিটা আর বিরক্ত করার সাহস পাবে না। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে শুরু করলাম। রনি আমার সাথে স্বাভাবিক কথাবার্তা বলার চেষ্টা করছিল। তার বোনের কথা, তাদের গ্রামের বাড়ির কথা এসব বলছিল। আমি হু হা করে উত্তর দিচ্ছিলাম, কিন্তু আমার পুরো মনোযোগ ছিল অন্যদিকে। আমার কান দুটো খাড়া ছিল কোনো অস্বাভাবিক শব্দের জন্য, আর চোখ দুটো বারবার আয়নায় আর পাশের সিটে বসা রনির দিকে চলে যাচ্ছিল। 10-15 মিনিট কেটে গেল। হাইওয়ের নিস্তব্ধতা ভেঙে আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে চলছিল। আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। হয়তো সত্যি আমার মনের ভুল ছিল, হয়তো অসুস্থ শরীর আর একা থাকার কারণে আমি অতিরিক্ত ভয় পাচ্ছিলাম। এখন যখন রনি আমার সাথে আছে তখন আর কোনো সমস্যা হবে না। এসব ভাবতে ভাবতেই আমি কথা বলার জন্য একবার রনির দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথেই আমার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। আমি দেখলাম আমার পাশের ড্রাইভিং সিটে রনি বসে নেই, সেখানে বসে আছে শান্তা। সেই সাদা পোশাক, সেই ফ্যাকাশে মুখ, সেই এলোমেলো চুল। সে আমার দিকে ফিরে বসে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো পলক নেই। নির্জীব নিষ্প্রাণ দুটো চোখ দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। হঠাৎ করে মেয়েটা তার দুটো হাত বাড়িয়ে আমার 2 হাত শক্ত করে ধরলো। যে হাতগুলো স্টিয়ারিং এর উপর রাখা ছিল তার হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। সে আমার হাত ধরে প্রচন্ড জোরে ঝাঁকাতে শুরু করলো। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। আরে ভাই, ভাই কি করছেনটা কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, সামনে তাকিয়ে চালান। একটা পরিচিত কণ্ঠস্বরে আমার ঘোরটা কাটলো। আমি যেন চেতনা ফিরে পেলাম। আমি সজোরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম আমার হাত ধরে যে ঝাঁকাচ্ছে সে শান্তা নয়, রনি। আমার পাশের সিটে রনি বসে আছে। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর বিরক্তি। আমি বুঝতে পারলাম আমি আবারও ভয়ঙ্কর এক বিভ্রমের শিকার হয়েছিলাম, কিন্তু সেই অনুভূতিটা এতটাই বাস্তব ছিল যে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। রনি বলল, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ করে আমার দিকে এমন ভয়ঙ্কর চোখে তাকিয়ে স্টিয়ারিং ছেড়ে দিলেন কেন? আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? গাড়ি থামাবো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না না, কিছু হয়নি, ঠিক আছে। আসলে ঘুম পাচ্ছিল, তাই হয়তো। আমি একটা দুর্বল অজুহাত দাঁড় করালাম। রনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করলো বলে মনে হলো না। সে সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর তার দিকে তাকালাম না। সামনের দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু আমার মন থেকে ভয় এক বিন্দুও কমেনি। আমার বারবার মনে হচ্ছিল এই যে ছেলেটা আমার পাশে বসে আছে সে কি সত্যি রনি, নাকি শান্তারই কোনো রূপ? এই ছেলেটা আবার সেই লাশ মেয়েটাতে পরিণত হবে না তো? এই তীব্র ভয় আর সন্দেহের দোলাচলে আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি বারবার আর চোখে রনির দিকে তাকাচ্ছিলাম। প্রতিবারই আমি তাকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনকে আমি শান্ত করতে পারছিলাম না। আমার এই বারবার তাকানোটা রনির নজর এড়ালো না। কিছুক্ষণ পর সে বেশ বিরক্ত কণ্ঠে বলল, দেখুন ভাই, আপনি প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনি 10 বার সামনে তাকাচ্ছেন, তো 20 বার আমার দিকে তাকাচ্ছেন। এভাবে গাড়ি চালালে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। আপনি কি আমার সাথে কোনো ঠাট্টা শুরু করলেন নাকি? তার কথায় আমি ভীষণ অসহায় বোধ করলাম। আমি তাকে কিভাবে বোঝাবো যে আমার সাথে কি হচ্ছে? আমি যদি সত্যিটা বলি সে হয়তো আমাকেই গাড়ি থেকে নামিয়ে দেবে, ভাবে আমি নেশা করেছি বা পাগল হয়ে গেছি। আমি শুধু লজ্জিত ভঙ্গিতে মাথা নেড়ে বললাম, মাফ করবেন ভাই, আর এমন হবে না। কিন্তু আমার ভেতরের আতঙ্ক কমছিল না। আমি তখন ফ্রন্ট মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম
তাতে আমার অত্যারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। আমি দেখলাম আয়নার প্রতিফলনে আমি আর রনি একা নই। আমাদের দুজনের ঠিক মাঝখানে পেছনের সিটের মতো করে বসে আছে শান্তা। তার মুখে এক বিভৎস বাঁকানো হাসি, যে আয়নার ভেতর থেকে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আবার খুললাম। না, সে এখনো সেখানে আছে, একই রকম ভয়ঙ্কর হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রনিকে পরীক্ষা করার জন্য কাপা গলা জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কি আমরা দুজন ছাড়া আর কেউ আছে? রনি আমার প্রশ্ন শুনে আরো বিরক্ত হলো। সে বলল, আপনি কি শুরু করলেন বলুন তো? এখানে তো শুধু আমি আর আপনি আছি, আর কে থাকবে? এগুলো আপনার চোখে পড়ে না? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ স্টিয়ারিং ধরে রইলাম। আমি বুঝতে পারলাম এই ছায়ামূর্তি শুধু আমি দেখতে পাচ্ছি, রনির কাছে এর কোনো অস্তিত্বই নেই। আমি বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম, আর প্রতিবারই দেখছিলাম মেয়েটা সে একই রকম বিভৎস হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে আল্লাহর নাম জপতে লাগলাম। ঠিক সেই সময় আমি অনুভব করলাম গাড়ির গতি আপনা আপনি কমে আসছে। আমি অ্যাক্সেলেটরে চাপ দিচ্ছি, কিন্তু গাড়ি যেন আর এগোতে চাইছে না। মনে হচ্ছে গাড়িটা হঠাৎ করে ভীষণ ভারী হয়ে গেছে, যেন গাড়ির মধ্যে অজানা কোনো বিশাল ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনটা গুঙ্গানের মতো শব্দ করছে, কিন্তু গতি বাড়ছে না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা সে অশুভ শক্তিরই কাজ। সে চায় না আমরা সহজে গন্তব্যে পৌঁছাই। আমার সমস্ত শরীর ভয়ে, ক্লান্তিতে, অসহায়তায় ভেঙে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না এই ভয়ঙ্কর রাতের শেষ কোথায়। গাড়িটা যেন আর চলতে চাইছিল না, মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি পেছন থেকে টেনে ধরেছে। আমি এক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা যেন কচ্ছপের গতিতে এগোচ্ছিল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যা বেয়ে চিবুক পর্যন্ত গড়িয়ে পড়ছিল। রনিও গাড়ির এই ধীর গতিতে অবাক হচ্ছিল, কিন্তু সে হয়তো ভাবছিল এটা কোনো যান্ত্রিক ত্রুটি। সে আমাকে দু একবার জিজ্ঞেসও করলো, গাড়ির কি হয়েছে? আমি শুধু সংক্ষেপে বুঝতে পারছি না বলে উত্তর দিয়েছিলাম। আমি তখনও ফ্রন্ট মিররে সেই ভয়ঙ্কর অবয়বটা দেখতে পাচ্ছিলাম। মেয়েটা তখনও আমাদের দুজনের মাঝখানে বসেছিল, তার মুখে সে বিভৎস হাসি লেগেছিল। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই রাত হয়তো আমার জীবনের শেষ রাত হতে চলেছে। হঠাৎ করেই আমি আমার কপালে একটা ভেজা ভেজা অনুভূতি পেলাম। প্রথমবার ব্রেক কষার সময় যে জায়গাটা ফেটে গিয়েছিল, সেখান থেকে যেন কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম চটচটে গরম তরল রক্ত। আমি খেয়াল করলাম মাথা ফেটে যাওয়ার পর যে ছোট্ট কাপড়ের টুকরোটা বা পট্টিটা বেঁধেছিলাম, সেটা পুরোপুরি রক্তে ভেজে গেছে। শুধু তাই নয়, ফোঁটা ফোঁটা রক্ত সেখান থেকে চুয়ে আমার কপাল, গাল বেয়ে নিচে পড়ছে। আমি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। কপালের ক্ষত থেকে অনবরত রক্ত ঝরে আমার শার্টের কলার পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এত রক্ত বের হচ্ছে, আমি আর স্থির থাকতে পারলাম না। গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে দিলাম। পাশে বসে থাকার অনেকে বললাম, ভাই দেখেন তো, ওই পাশে একটা পানির বোতল আছে। আমার মাথা ফাটা জায়গায় দিয়ে এত পরিমাণে রক্ত বের হচ্ছে যে মুখটা একদম রক্তে ভরে গেছে। একটু ধুয়ে পরিষ্কার করে নিই, নইলে আমি আর গাড়ি চালাতে পারবো না। আমার কথা শুনে রনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো উদ্বেগ ছিল না, ছিল রাজ্যের বিস্ময়। সে কয়েক মুহূর্ত আমার দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো। আমি অধৈর্য হয়ে বললাম, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? বোতলটা দিন। রনি ধীর স্থির গলায় বলল, আপনার মুখে তো কোনো রক্ত নেই। আমি চমকে উঠলাম, বললাম, কি বলছেন এসব? আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর আপনি বলছেন রক্ত নেই? রনি বলল, আমি সত্যি কথাই বলছি জামাল ভাই, আপনার মুখে এক ফোঁটাও রক্ত নেই। আর আপনার হাতের ওই কাপড়টাতেও শুধু এক কোনায় সামান্য একটু রক্ত লেগে আছে, যা শুকিয়ে গেছে। আপনার মুখ একদম পরিষ্কার। তার কথা শুনে আমি অবিশ্বাস্য দৃষ্টিতে আমার হাত ধরে থাকা কাপড়ের টুকরোটার দিকে তাকালাম। আমি যা দেখলাম তাতে আমার শরীরে হিম হয়ে গেল। রনি ঠিকই বলছে, কাপড়ের একটা কোনায় শুধু সামান্য রক্তের দাগ, বাকিটা একদম পরিষ্কার। আমি গাড়ির ভেতরের আয়নায় নিজের মুখটা দেখলাম। আমার মুখে রক্তের কোনো চিহ্নই নেই, কিন্তু কিছুক্ষণ আগেও আমি স্পষ্ট দেখেছিলাম আমার মুখে রক্তে ভেসে যাচ্ছে। আমি অনুভব করছিলাম গরম রক্ত আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। তাহলে ওটাও কি আমার বিভ্রম ছিল? সেই খারাপ জিনিসটা এবার আমার সাথে এমন ভয়ঙ্কর খেলা খেলছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি যে মেয়ের লাশ বহন করছি, সেই লাশের সাথে কোনো অশুভ শক্তি ভর করেছে, এবং সে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলতে চাইছে। আমি আর একটা কথা বললাম না, রনির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার ভেতরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আমি চুপচাপ আবার গাড়ি স্টার্ট দিলাম। এবার আর কোনো কথা নয়, কোনো দিকে তাকানো নয়। আমি শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া। অবশিষ্ট পথটুকু কিভাবে কেটেছিল
তা আমার ঠিক মনে নেই। আমি প্রায় ঘোরের মধ্যে গাড়ি চালাচ্ছিলাম। অবশেষে ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা কিশোরগঞ্জে শান্তাদের বাড়ির সামনে পৌঁছালাম। গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই আমি প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নামলাম। রনিকে বললাম, ভাই, যত দ্রুত সম্ভব হয় আপনাদের লাশ নামিয়ে আমার গাড়ি খালি করে দিন, আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমার গলার স্বরে এমন মরিয়া ভাব ছিল যে রনি আর কোনো প্রশ্ন করল না। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। রনি আর তাদের আত্মীয় স্বজনরা লাশ নামানোর জন্য এগিয়ে এলো। আমি আর রনি মিলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। দরজা খোলার সময় আমার বুকটা ধরফর করছিল। আমি ভয় পাচ্ছিলাম, ভেতরে না জানি আবার কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কিন্তু দরজা খোলার পর আমি দেখলাম ভেতরে সবকিছু স্বাভাবিক। শান্তার দেহটা ঠিক সেভাবেই কাফনে মোড়ানো অবস্থায় স্ট্রেচারে শোয়ানো আছে, যেভাবে আমি তাকে ঢাকা মেডিকেলে পেয়েছিলাম। কোনো নড়চড় নেই, সবকিছু শান্ত। আমি অবাক হলাম, তাহলে এতক্ষণ ধরে যা ঘটছিল তার কি সবই আমার মনের ভুল? ভয় আমার হাত পা তখনও কাঁপছিল, কিন্তু বাইরের কেউ আমার ভেতরের এই ঝড় দেখতে পাচ্ছিল না। আর আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে তাদের বাড়ির গেটের সামনে রাখা হলো। রনির চাচা এসে আমার বাকি টাকাটা মিটিয়ে দিলেন। আমি এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। টাকাটা পকেটে নিয়েই গাড়িতে উঠে বসলাম। ঢাকার পথে রওনা দেওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট দিলাম। কিন্তু আমার দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। হাসপাতালে ফেরার পথে ফাঁকা গাড়িতেও আমি একা ছিলাম না। আমি অনুভব করছিলাম এখনো গাড়ির মধ্যে কেউ আছে। তখন একটু পর পর গাড়ির পেছন দিক থেকে সেই ঠক ঠক করে টোকার আওয়াজ আসছিল। কখনো বা ভেসে আসছিল চাপা হাসির শব্দ, আবার কখনো করুণ কান্নার সুর। ভয়ে আমার অনবরত ঘাম ঝরছিল। আমি কোনো মতে সে অভিশপ্ত রাতটা পার করে সকালে হাসপাতালে পৌঁছালাম। সেখান থেকে সোজা নিজের বাসায়। আমার শরীরটা জ্বরে আগেই কাহেল ছিল, তার উপরে ভয়ঙ্কর মানসিক ধকল। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। পরের দিন সকালে প্রচন্ড শরীর ব্যথা নিয়ে আমার ঘুম ভাঙল। আমি কাজ থেকে আরো বেশ কয়েকদিনের জন্য ছুটি নিলাম। সে রাতের পর আমি অনেক দিন আর রাতে একা অ্যাম্বুলেন্স চালাতে পারিনি। সে ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে ফেরে। পাশের খালি সিটটা দেখলে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি না সেদিন আমার সাথে যা ঘটেছিল তা কি আমার অসুস্থ মস্তিষ্কের কল্পনা ছিল, নাকি সত্যিই কোনো অশুভ শক্তির প্রভাব ছিল। কিন্তু আমি একটা জিনিস জানি, সে রাতের পর আমার জীবন আর আগের মতো নেই। সে রাতের আতঙ্ক আমার আত্মার মধ্যে স্থায়ীভাবে বাসা বেঁধেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল সুমনের পাঠানো জামালের ঘটনা।